সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে রাষ্ট্রপতি চুপ্পুর বাড়ি থেকে উদ্ধার 400 কোটি টাকা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনায় গতরাতে রাজধানীর অভিজাত গুলশান এলাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয়। আর সেই অভিযানে হাতে নাতে উদ্ধার হয় প্রায় 400 কোটি টাকার নগদ অর্থ। প্রথমে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক, খুব ভালো একটা খবর এনেছি, তবে বাস্তবায়ন যদি হয় তাহলে এটা অনেক দূর যাবে। তবে খেলা যে কিছুটা শুরু হয়েছে এটা বাস্তব। আচ্ছা, যে ঘটনা ঘটেছে চমকপ্রদ ঘটনা, কলিজাবর্তী সাহস, টাইগারি যাকে বলা যায়। প্রথমে একটা ঘোষণা দিয়েছিল মাঝখানে, তবে সেই ঘোষণা থেকে কিছুটা সরে আসার পর এবার ভিন্ন একটা ঘোষণা দিচ্ছে। আম জনতা আছেন, প্রত্যেকটা মানুষ সুবিধা পাবে। বাংলাদেশের জনগণের জন্য খুশি খবর। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন চলছে এক নতুন মেরুকরণ। এই অবস্থায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে। বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পর বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? অবশেষে নীরবতা ভাঙলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা, সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়ি থেকে উদ্ধার হয়েছে 400 কোটি টাকা। গভীর রাতে গুলশানের অভিজাত এলাকায় সেনা কমান্ডারদের টানা কয়েক ঘন্টার অভিযানে বের হয়ে আসে দুর্নীতির ভয়াবহ চিত্র। অবশেষে কঠিনভাবে ফেঁসে গেলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড়। এদিকে এবার বিদায় ঘন্টা বেজে গেল রাষ্ট্রপতি চুপ্পুর। কে হতে পারেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? অবশেষে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনায় গতরাতে রাজধানীর অভিজাত গুলশান এলাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয়। আর সেই অভিযানে হাতে নাতে উদ্ধার হয় প্রায় 400 কোটি টাকার নগদ অর্থ। পুরো জাতি এখন হতবাক, বিস্মিত আর ক্ষুব্ধ। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টাস্ক ফোর্স রাত 12টার কিছু পর রাষ্ট্রপতির বাড়ি ঘিরে ফেলে। চারপাশে মোতায়েন করা হয় সাজোয়া যান ও আধুনিক অস্ত্রে সজ্জিত কমান্ডো টিম। এলাকাবাসী প্রথমে ভেবেছিল হয়তো সন্ত্রাস বিরোধী কোনো অভিযান চলছে, কিন্তু ভোরের আলো ফুটতেই সবাই জানতে পারে অভিযানের লক্ষ্য ছিল রাষ্ট্রপতির নিজস্ব বাড়ি। অভিযানে অংশ নেওয়া সেনা কর্মকর্তারা জানিয়েছেন, বাড়ির বেসমেন্টে তৈরি বিশেষ ভল্ট রুম থেকে বের করা হয় বাক্সের পর বাক্স ভরা নগদ টাকা। সেখানে ছিল বাংলাদেশি টাকার পাশাপাশি মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড ও সৌদি রিয়াল। একটানা কয়েক ঘন্টা গণনা শেষে হিসাব দাঁড়ায় প্রায় 400 কোটি টাকা। এ যেন এক পরিবারের লোভের ভয়ঙ্কর চিত্র, যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। অভিযানের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বাড়িতেই ছিলেন। সেনা সদস্যরা যখন ভল্ট খুলে টাকার স্তূপ বের করে আনছিলেন, তখন তিনি দৃশ্যত ভেঙে পড়েন। পরে অসুস্থতার ভান করে মেডিকেল টিম ডাকার চেষ্টা করেন, কিন্তু সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসাব তাকে দিতে হবে। তার স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সকালে খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যায়। হাজারো মানুষ লিখেছেন, রাষ্ট্রপতির মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন, তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? অনেকে ক্ষোভ প্রকাশ করে বলছেন, 400 কোটি টাকা দিয়ে দেশের কতগুলো হাসপাতাল, স্কুল বা ব্রিজ বানানো যেত। বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন, দুর্নীতি দমনে কারো প্রতি রেহাই দেওয়া হবে না। রাষ্ট্রপতির বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন। বিএনপি ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দল ইতিমধ্যেই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেছে। বিএনপি মহাসচিব বলেছেন, রাষ্ট্রপতির আসনে বসে যে ব্যক্তি দুর্নীতির পাহাড় বানিয়েছেন তিনি রাষ্ট্রদ্রোহী ছাড়া আর কিছু না। এনসিপির পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া এসেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আপাতত গৃহবন্দী আছেন, তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা হবে কিনা সেটাই এখন দেশের সবচেয়ে আলোচিত প্রশ্ন। সেনা সূত্র বলছে, উদ্ধার হওয়া অর্থের উৎস এবং কোথায় পাঠানো হচ্ছিল তারও খোঁজ চলছে। সাধারণ মানুষের কণ্ঠে এখন একটাই সুর, দ্রুত বিচার চাই। তারা মনে করছে শুধু অর্থ উদ্ধারে থেমে গেলে চলবে না, এই ঘটনার সঙ্গে জড়িত সব ব্যক্তি ও গোষ্ঠীকে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা নিঃসন্দেহে এক কালো অধ্যায়। রাষ্ট্রপতির বাড়ি থেকে 400 কোটি টাকা উদ্ধার মানে রাষ্ট্রীয় শীর্ষ আসনও দুর্নীতির দৃষ্ট চক্রে নিমজ্জিত। তবে একই সঙ্গে এই অভিযান জাতিকে নতুন এক আশার আলো দেখিয়েছে। যত বড় ক্ষমতা বাণী হোক, আইনের চোখ ফাঁকি দেওয়া আর সম্ভব নয়। আজকের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, দুর্নীতির শিকড় যত গভীরই হোক, সেনাবাহিনী চাইলে তা উপড়ে ফেলতে পারে। এখন প্রশ্ন শুধু একটাই, এই পথ ধরে কি সত্যিকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে? প্রথমে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক, খুব ভালো একটা খবর এনেছি, তবে বাস্তবায়ন যদি হয় তাহলে এটা অনেক দূর যাবে। তবে খেলা যে কিছুটা শুরু হয়েছে এটা বাস্তব। আজকে যে ঘটনা ঘটেছে চমকপ্রদ ঘটনা, কলিজাবর্তী সাহস, টাইগারি যাকে বলা যায়। প্রথমে একটা ঘোষণা দিয়েছিল মাঝখানে, তবে সেই ঘোষণা থেকে কিছুটা সরে আসার পর এবার ভিন্ন একটা ঘোষণা দিচ্ছে। আম জনতা আছেন, প্রত্যেকটা মানুষ সুবিধা পাবে। বাংলাদেশের জনগণের জন্য খুশি খবর। বাংলাদেশের জনগণের বিরাট বিরাট বিজয়।
শুধু একদিক থেকে না, চারদিক থেকে ডক্টর ইউনূস সরকার উদযাপন করছে এই বিজয়। কিন্তু আরেকটা খবর এতে চাপা পড়ে গিয়েছে, ভারতের পরাজয়ে সমগ্র বাংলাদেশি খুশি। বাংলাদেশে মিষ্টি বিতরণ না করলেও আলহামদুলিল্লাহ কম না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহজ কথায় তার দায়িত্বের মধ্যে থেকে তিনি কিন্তু কিছু কঠিন বার্তা দিয়েছেন। কি সেই বার্তা? আক্কল মানতে নিয়ে ইশারায় কাফি। এখন সে আক্কল মানটা যদি বোঝে তাহলে তো বোঝেন। সেনাপ্রধান কিন্তু শান্তি মিশন কিংবা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সেনাবাহিনী পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সেনাবাহিনী উপযুক্ত সময়ে অ্যাকশনে নামবে এবং সংবিধান ও আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী ও সেনা সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা দেশের স্বার্থ বিরোধী। তিনি এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং বলেন, এসব অপরাধ লিপিবদ্ধ করা হচ্ছে এবং উপযুক্ত সময়ে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেনাপ্রধান আরও বলেন, বিভিন্ন ব্যক্তি তাদের স্বার্থ উদ্ধারের লক্ষ্যে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি বাহিনীর সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বদলে পেশাদারি আচরণ করাই উত্তম। সেই সাথে তিনি বলেন, দেশের জনগণ এখন সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী সম্পর্কিত ও সমালোচনার বিষয়ে সেনাপ্রধান জানান, বাহিনীর ভেতরের কোনো অপরাধমূলক কার্যক্রম প্রচলিত সেনা আইন ও প্রথা অনুযায়ী বিচার হয়, তবে অপর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে তাড়াহুড়ো করে বিচার না করে যথাযথ তদন্তের মাধ্যমে বিচারিক ব্যবস্থা নেওয়ার কথাও তিনি মনে করিয়ে দেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন চলছে এক নতুন মেরুকরণ। এই অবস্থায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে। বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পর বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? রাষ্ট্রপতি পদটি যেমন সম্মানজনক, তেমনি কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। সাধারণত ক্ষমতাসীন দল এই পদের জন্য প্রার্থী নির্ধারণ করে, কিন্তু নতুন সরকার কি ধরনের ব্যক্তিকে এই পদে বসাতে পারে তা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। আজ আমরা এমন কয়েকজন সম্ভাব্য প্রার্থীর কথা আলোচনা করব যারা এই পদের জন্য বিবেচিত হতে পারেন, তাদের যোগ্যতা, রাজনৈতিক অবস্থান এবং কেন তারা এই পদের জন্য উপযুক্ত। বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পরবর্তী রাষ্ট্রপতির তালিকায় সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে যাকে সবচেয়ে বেশি আলোচনা করা হচ্ছে তিনি হলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে তার পরিচিতি শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, বরং গোটা বিশ্বে তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। আন্তর্জাতিক অঙ্গনে তার সুনাম, মর্যাদা এবং গ্রহণযোগ্যতা বাংলাদেশের জন্য এক অমূল্য সম্পদ হিসেবে কাজ করতে পারে। দেশের ভেতরেও তিনি বহু বছর ধরে একজন সুপরিচিত, নিরপেক্ষ এবং তুলনামূলকভাবে বিতর্কহীন ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত। রাজনৈতিক দিক থেকে তার সবচেয়ে বড় শক্তি হল তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন। বাংলাদেশের রাজনীতিতে যখন দলীয় বিভাজন ও স্বার্থের দ্বন্দ্ব সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তখন ডক্টর ইউনূসের মতো একজন দলনিরপেক্ষ ব্যক্তিত্ব রাষ্ট্রপতির আসনে বসলে রাজনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। এছাড়া তার মতো একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব যদি রাষ্ট্রপতির দায়িত্ব নেন, তবে বাংলাদেশের কূটনৈতিক পরিসরে তা এক নতুন মাত্রা যোগ করবে। বৈশ্বিক রাজনীতিতে, বিশেষ করে উন্নয়ন সহযোগিতা, অর্থনীতি এবং মানবিক সংকট ব্যবস্থাপনায় তিনি যে স্বীকৃতি অর্জন করেছেন তা বাংলাদেশের জন্য ইতিবাচক প্রভাব বয়ে আনবে। তার নিরপেক্ষতা, দূরদর্শী চিন্তাভাবনা এবং বিশ্বব্যাপী সুপরিচিতি আমাদের দেশের কূটনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করবে। ফলে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক শুধু উন্নতই হবে না, বরং দেশের রাজনৈতিক অঙ্গনেও নতুন এক আস্থার পরিবেশ সৃষ্টি হতে পারে। আরেকজন সম্ভাব্য প্রার্থী হলেন ফরহাদ মজহার, যিনি শুধু একজন কবি নন, তিনি একই সঙ্গে একজন দার্শনিক, সাহিত্যিক, মানবাধিকার কর্মী এবং পরিবেশ রক্ষার একজন দৃঢ় সমর্থক। তার সাহিত্যকর্ম এবং সামাজিক আন্দোলনের অবদান ইতোমধ্যে জাতীয় পরিসরে স্বীকৃত এবং বুদ্ধিজীবী সমাজে তিনি মর্যাদাপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী ফরিদা আক্তার বর্তমানে সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, যা তার সামাজিক অবস্থান ও গ্রহণযোগ্যতাকে আরও দৃঢ় করেছে। গণঅভ্যুত্থানের সময় নেতৃত্ব দানকারী ছাত্র আন্দোলনের সঙ্গেও তার সুসম্পর্ক বিদ্যমান। সব দিক বিবেচনায় রাষ্ট্রপতির মতো মর্যাদাপূর্ণ পদে ফরহাদ মজহারকে উপযুক্ত প্রার্থী হিসেবে ধরা যেতে পারে। তার মানবাধিকার, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক ন্যায় বিচারের প্রতি অঙ্গীকার, সাথে যুক্ত বুদ্ধিবৃত্তিক দৃষ্টিভঙ্গি ও নৈতিক সততা তাকে এই দায়িত্বের জন্য বিশেষভাবে উপযুক্ত করে তোলে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে সহজে এড়িয়ে যাওয়া যায় না। দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা আর ভিন্ন ধর্মীয় অবস্থান তাকে আলাদা পরিচিতি দিয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় বন্ধ হয়ে যাওয়া তার পত্রিকাটি আবার নতুনভাবে প্রকাশিত হচ্ছে, আর এর সঙ্গে তিনিও নতুন উদ্যমে সক্রিয় হয়েছেন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার সম্পর্ক একেবারে দূরে নয়, ফলে আওয়ামী লীগ বিরোধী শিবিরে অবস্থান নেওয়া এই ব্যক্তিকে রাষ্ট্রপতির প্রার্থী হিসেবে বিবেচনা করা অসম্ভব নয়। রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হলে তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন। তবে তার রাজনৈতিক অতীত এবং নির্দিষ্ট দলের প্রতি ঘনিষ্ঠতা তাকে পুরোপুরি নিরপেক্ষ অবস্থান নিতে কিছুটা সংকটে ফেলতে পারে। রাষ্ট্রপতি সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম ওঠা অস্বাভাবিক নয়। তিনি এখনও বিএনপির চেয়ারপারসন হিসেবে দলের নেতৃত্বে আছেন, যদিও বয়সের কারণে আগের মতো সক্রিয় নন। এমন পরিস্থিতিতে তাকে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির আসনে বসানোর প্রস্তাব আসতে পারে। রাষ্ট্রপতির পদ সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে, আর সেনাপ্রধান স্বামী জিয়াউর রহমানের কারণে খালেদা জিয়া সামরিক পরিবেশের সঙ্গে দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। পাশাপাশি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে 3 বার সরকার পরিচালনার অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে। প্রশাসনিক দক্ষতা, আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাকে রাষ্ট্রপতি হিসেবে আলাদা মর্যাদা এনে দিতে পারে। যদি তিনি এই পদে অধিষ্ঠিত হন, তাহলে সাংবিধানিক ভারসাম্য রক্ষা, সংসদের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলা এবং রাজনৈতিক সংলাপকে গতিশীল করার ক্ষেত্রে তার অভিজ্ঞতা বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে। উপদেষ্টাদের মধ্যে এখন পর্যন্ত একজনই নিজেকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে পেরেছেন, তিনি হচ্ছেন আফমা খালিদ হোসেন। অনেকে মনে করছেন বুজুর্গ গোছের এই লোকটি রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে বেশি যোগ্য। প্রবাসীদের কাছ থেকে বাড়তি বিমান ভাড়া আদায় বন্ধ, হজ সিন্ডিকেট ভেঙে হাজিদের খরচ কমিয়ে আনা, হাজিদের হজ প্যাকেজের বেঁচে যাওয়া অর্থ ফেরত দেওয়া সহ তিনি অনেক কিছু করেছেন। খালিদ হোসেন ইমাম মুয়াজ্জিনদের সরকারি বেতন ভাতার আওতায় আনারও উদ্যোগ নিয়েছেন। সব মিলিয়ে তার রাষ্ট্রপতি হওয়ার সকল যোগ্যতাই রয়েছে। ডক্টর আফমা খালিদ হোসেন একজন ইসলামী চিন্তাবিদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা। তাকে যখন শাহ আহমদুল্লাহর মতো একজন বিশেষ ব্যক্তি প্রস্তাব করেন, তখন তার যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ থাকে না। যাই হোক, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে এখনো অনেক অনিশ্চয়তা এবং যদি কিন্তুর জাল রয়ে গেছে। রাজনৈতিক অঙ্গনে নানা রকম নাম শোনা গেলেও বিষয়টি নিয়ে কোনো চূড়ান্ত নিশ্চিত ধারণা পাওয়া যায় না। তবে এরই মাঝে এক গুরুত্বপূর্ণ সাংবিধানিক জটিলতার কথাও সামনে এসেছে, যা বর্তমান পরিস্থিতিকে আরো জটিল ও সংবেদনশীল করে তুলেছে। আমাদের সংবিধানের ৭৪ অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকার পদ শূন্য হলেও তাদের উত্তরসূরি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি স্বীয় পদে বহাল রয়েছে বলে গণ্য হবে। এর মানে হলো কাগজে কলমে পদত্যাগ করার পরও কার্যত তারা দায়িত্বে থেকে যাবেন যতক্ষণ না পর্যন্ত নতুন কেউ সেই পদে আনুষ্ঠানিকভাবে বসেন। এই ধারার আলোকে যদি বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করা হয়, তাহলে বোঝা যায় যে এমনকি স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করলেও পরবর্তী সংসদ গঠন না হওয়া পর্যন্ত কিংবা নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তাকেই কার্যত স্পিকারের দায়িত্ব পালন করতে হবে। এদিকে ভারতের মাটিতে আওয়ামী লীগের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের কোনো তথ্য নেই, জানালেন রণধীর জয়সওয়াল। ভারতের ভূখণ্ডে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে এমন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ও কার্যক্রম বন্ধের জন্য দিল্লিকে অনুরোধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল এই কথা বলেন। তিনি বলেন, ভারতের মাটিতে কথিত আওয়ামী লীগের সদস্যদের বাংলাদেশ বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ড বা ভারতের আইন বিরোধী কোনো কর্মকাণ্ডের বিষয়ে তারা অবগত নন। তিনি আরো বলেন, ভারত সরকার অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি দেয় না, সুতরাং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংবাদ বিজ্ঞপ্তি অনুচিত। এ সময় রণধীর জয়সওয়াল পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নির্ধারণের জন্য শিগগিরই অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি। এর আগে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হয়, সেখানে বলা হয়, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের অফিস ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতায় স্থাপনের খবরে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতাদের ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী কার্যকলাপের পটভূমিতে এ ঘটনা ঘটেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মানবতা বিরোধী গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ফৌজদারি মামলা হওয়ার কারণে দলের অনেক সিনিয়র নেতা পালিয়ে ভারতীয় ভূখণ্ডে রয়েছেন। এর আগে গত 21 জুলাই সন্ধ্যায় একটি অখ্যাত এনজিওর আড়ালে নিষিদ্ধ দলটির কয়েকজন সিনিয়র নেতা দিল্লি প্রেস ক্লাবে মানুষের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা করেছিলেন। তারা উপস্থিত সাংবাদিকদের মধ্যে পুস্তিকা বিতরণ করেছেন। ভারতীয় গণমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদনে ভারতের মাটিতে থাকাকালে দলের ক্রমবর্ধমান কার্যক্রমের কথা নিশ্চিত করেছে। সরকার মনে করে, ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রচারণা চালানো নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীদের আইনগত অবৈধভাবে অফিস স্থাপনা সহ যে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা। এই ঘটনা ভারতের সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ঝুঁকিও বহন করে এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তরের ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলে। এটি বাংলাদেশের জনসাধারণের অনুভূতিতে আঘাত আনতে পারে, যা দুই নিকটতম প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আরও উন্নত করার জন্য উভয় দেশের চলমান প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে। বিবৃতিতে এ ধরনের কার্যকলাপের অনুমতি ও সমর্থন না দেয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো অবিলম্বে বন্ধ করার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ বিরোধী কোনো কার্যক্রম যাতে কেউ চালাতে না পারে, বিষয়টি নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি বাংলাদেশ অনুরোধ জানায়।